ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু ইনফোগাইড। আজকের ভিডিওয়ে আমি তোমাদের সাথে প্রিভিয়াস ইয়ারে আসা গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে প্রশ্নপত্র ছিল তার ম্যাথ আর রিজনিং সেকশনটা কমপ্লিট সলিউশন করব। তো যে কোনো পরীক্ষার জন্য তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিও থেকে তোমরা বুঝতে পারবে যে কোন কোন চ্যাপ্টার থেকে এবং কীরকম প্যাটার্নের কোশ্চেন সাধারণত গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টে হয়ে থাকে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। ফার্স্ট যে কোশ্চেনটা আছে, দেখো এটা একটা ট্রেনের অঙ্ক। তো স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স এই যে চ্যাপ্টার আছে অ্যারিথমেটিকের, সেখান থেকে এই প্রশ্নটা এসেছে। দেখো কি বলেছে, দ্য টাইম ফর এ ট্রেন আর রানিং অ্যাট এ স্পিড অফ 72 কিলোমিটার পার আওয়ার টু ক্রস এ ব্রিজ অফ লেন্থ 150 মিটার ইজ। দেখো এখানে একটা ট্রেন যাচ্ছে। এইবার ট্রেনের যে অঙ্কগুলো হয়, যখন ট্রেন যাত্রা করে এবং কোনো কিছুকে ক্রস করে, তখন সে ক্রস করার সময় যে ব্রিজটাকে ক্রস করছে তার ডিস্টেন্স ক্রস করে, প্লাস নিজের যে লেন্থ আছে সেটাকেও ক্রস করে। সেই জন্য এখানে টোটাল যে ডিস্টেন্সটা ট্রাভেল হচ্ছে সেটা কিন্তু এই দুটো ডিস্টেন্স অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 130 প্লাস 150 কত হচ্ছে, 280। আর টোটাল যে স্পিড বলা আছে সেটা হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। এই যে কিলোমিটার পার আওয়ার, এটাকে আমরা যদি কমপ্লিটলি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে 5/18 দিয়ে গুণ করে নেব। তাহলে কত হচ্ছে, 4×18 = 72, মানে 4×5 = 20 মিটার পার সেকেন্ড। তাহলে স্পিড আমাদের বেরিয়ে গেল হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। আর টোটাল যে ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে সেটা আমাদের বেরিয়ে গেল 280। তাহলে আমরা কি জানি, যখন আমরা টাইম বার করতে চাইছি সেক্ষেত্রে টাইম আমাদের হয়ে যাবে যে লেন্থ ডিভাইডেড বাই স্পিড। তাহলে 280 / 20 করলে আমাদের 14 সেকেন্ড সময় বেরিয়ে যাবে। আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। সিমিলারলি আমরা পরের অঙ্কটা দেখি কি কোন চ্যাপ্টার থেকে এসেছে। ওয়ান নাম্বার ইজ 25% অফ অ্যানাদার নাম্বার। দ্য লার্জার নাম্বার ইজ 12 মোর দ্যান দ্য স্মলার। অর্থাৎ আমরা যদি একটা রেশিও বার করে নিতে পারি, যেমন ধরো আমি মনে করলাম এই যে এক্স যে নাম্বারটা আছে এটা কি না আর একটা নাম্বারের 25%, আর একটা নাম্বার যদি ওয়াই হয় তার যদি 25% ভাবি। আচ্ছা, যখনই আমাদের অঙ্কে এরকম পার্সেন্টেজে দেওয়া থাকবে না, তাকে আমরা আলাদা করে সিম্পলিফাই করে নেবো এক পাশে। 25%কে আমরা ভাবতে পারি 25 / 100, তাহলে এটা কত আসছে, 1/4। তাহলে এই 1/4টা আমি এখানে বসিয়ে নিলাম। তাহলে এখান থেকে আমি পাচ্ছি y = 4x। আর আমাদের বলা আছে যে বড় যে সংখ্যাটা আছে সেটা ছোট সংখ্যার থেকে 12 বেশি, অর্থাৎ y - x এই ভ্যালুটা আমরা জানি 12। তাহলে এখানে এই ওয়াইয়ের মানটা যদি বসিয়ে দিই তাহলে কি হচ্ছে, আর এক্সটাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে দেখো হয়ে যাচ্ছে, আচ্ছা ওদিকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, এক্সের সাথেই তো এটা এক্স কেটে যাচ্ছে। তাহলে দেখো 4x - x = 12। তাহলে x = 4, অপশান সি। তাহলে বোঝা গেল এই অঙ্কটা। পার্সেন্টেজে যখনই অঙ্ক দেওয়া থাকবে তখন সেই পার্সেন্টেজটাকে সিম্পলিফাই করে নিতে হবে, তারপরে সেটার সাথে আর একটার যে সম্পর্ক দেওয়া থাকবে সেইভাবে বসিয়ে নিয়ে অঙ্কটা করতে হবে। পরের অঙ্কটা দেখো কি বলেছে, এ ম্যান বট 4 ডজনস এগ অ্যাট 24 per ডজন। অর্থাৎ 4 ডজন ডিম কিনেছে, যেটা কিনা 24 টাকা করে ডজন। আর একটা 2 ডজন ডিম কিনেছে যেটা কিনা 32 টাকা পার ডজন।
টু গেইন 20% অন দ্য হোল হি শুড সেল দ্য এগস অ্যাট, অর্থাৎ ওভারঅল যদি তাকে 20% প্রফিট করতে হয় তাহলে সে কত টাকা মূল্যে প্রতি ডজন ডিম বিক্রি করবে। এই অঙ্কটা দেখো, ফার্স্টে আমরা, এটা আসলে অ্যাভারেজ চ্যাপ্টারের অঙ্ক, ঠিক আছে? তো আমরা যখন আলাদা আলাদা প্রাইসে দুবার ডিম কিনেছি, তো সেক্ষেত্রে আমাদের অ্যাভারেজ যে কস্ট প্রাইসটা আসছে সেটা আমরা আগে বার করে নেব। দেখো 4 ডজন ডিম, তার দাম হচ্ছে 24 টাকা এক একটা, এটা গুণ হয়ে গেল, যোগ 2 ডজন ডিম, তার দাম হচ্ছে 32 টাকা প্রতি ডজন, সেটাও গুণ হয়ে গেল, ডিভাইডেড বাই টোটাল কত ডজন ডিম কেনা হলো, 4 যোগ 2 6 ডজন। তাহলে এটা কত আসছে দেখো, এটা দেখো যখন এই রকম এসে যাচ্ছে না, ওপরের গুণের ফিগারটা বড় আর নিচেরটা মানে ছোট, তখন আমরা কি করব, এইটাকে আলাদা আলাদা করে করব। মানে 6 আর 24 কাটাকাটি করলে 4 আসছে, তাহলে সেখান থেকে পাবো 16। আর এই যে অংশটা আছে সেখান থেকে পাচ্ছি দেখো 32/3, ঠিক আছে, 32/3। তাহলে কত আসছে, 3 × 8 = 48 আর 2 50, 80/3। এবার যখন এটাকে, এটা তো আমাদের কস্ট প্রাইস বেরোলো, এবার এটাকে আমরা 20% প্রফিটে সেল করছি। দেখো যখন 20% প্রফিটে সেল হচ্ছে তখন কি হচ্ছে, 80/3 ইন্টু, দেখো সেল হচ্ছে 20%, তাহলে 100 হচ্ছে আমার, যদি কস্ট প্রাইস হয় বেড়ে দাঁড়াচ্ছে কত, 120। তাহলে এটা আমরা কি করতে পারি না, 100 120/100, তাহলে দেখো 0 0 কেটে গেল, আর এটা 3 4 12, অর্থাৎ 4 টাকা ডজনে সেইটা বিক্রি করতে হবে। বোঝা গেল? তাহলে এই অঙ্কটা অ্যাভারেজ চ্যাপ্টার থেকে এসেছে। আমরা কিভাবে অ্যাভারেজের কস্ট প্রাইসটা বার করে নিলাম তোমরা দেখতে পারলে। এটা হচ্ছে একটা জেনারেল মেথড, এর থেকেও একটা বেটার মেথড আছে, সেটাকে আমরা বলি হচ্ছে ডেভিয়েশন মেথড, ঠিক আছে? সেটা আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করব তখন আমরা এই মেথডটা শিখবো। আপাতত এটা দিয়ে করো, এবং তোমরা যদি ডেভিয়েশন মেথডে কেউ পারো তো কমেন্ট সেকশানে এই অঙ্কটা ডেভিয়েশন মেথডে করে দিও। নেক্সট দেখো, ইফ ম্যাসন ইজ কোডেড অ্যাজ, আচ্ছা এটা হচ্ছে একটা রিজনিংয়ের কোশ্চেন, হ্যাঁ। তো এই যখন অ্যালফাবেট দিয়ে এরকম কোডিং ডিকোডিং থাকে, সেক্ষেত্রে আমাদের যে ফার্স্ট জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এদের পজিশান, ঠিক আছে? এদের এই অ্যালফাবেটের পজিশানটা আমাদের মুখস্থ করে রাখতে হবে। যদি আমরা দেখি MASON, এখানে এম এর যে ভ্যালু সেটা হচ্ছে 13, এর ভ্যালু 1, এস এর ভ্যালু 19, ও এর ভ্যালু হচ্ছে 15, আর এন এর ভ্যালু 14। এটা যখন কোডেড আছে কিভাবে, NBTPOতে, যেখানে এন এর ভ্যালু 14, বি এর ভ্যালু 2, টি এর ভ্যালু 20, পি এর ভ্যালু 16, আর ও এর ভ্যালু 15। দেখো কিভাবে জিনিসটা চেঞ্জ হচ্ছে, এটা 13 থেকে 14 হচ্ছে, 1 থেকে 2 হচ্ছে, 19 থেকে 20 হচ্ছে, অর্থাৎ প্রতি ক্ষেত্রে দেখো +1 করে বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের যে এই ওয়ার্ডটা দেখা আছে ওয়ার্ল্ড বলে, তাহলে এটার ক্ষেত্রে প্রত্যেকটা অ্যালফাবেট কি এক এক করে বেড়ে যাবে, অর্থাৎ ডাব্লুর যদি 23 হয়, এখানে যেটা আসবে সেটা নিশ্চয়ই 24 হবে। তাহলে 24-এ আমরা কাকে পাবো, এক্সকে পাবো, তাই তো? তারপরে দেখো ও আছে, তাহলে ও যদি 15 হয় তাহলে 16-তে আমরা কাকে পাবো, পিকে পাবো, তাই না? তাহলে এক্স পি দিয়ে স্টার্ট হবে এমন অপশান কোনটা আছে, দেখো প্রথমটা। তাহলে সবটা করতেও হলো না, প্রথম দুটো করলেই আমরা এর আনসারটা পেয়ে গেলাম। নেক্সট দেখো কি বলেছে, দ্য অ্যাভারেজ এজ অফ এ বি ইজ
51 years. If A is 2 years older than B, then the present age of A and B. অ্যাভারেজ এজ বলা আছে দুজনের, তাহলে টোটাল এজ বার করতে গেলে কি হবে, দুজনের এজ অ্যাভারেজকে 2 দিয়ে গুণ করব, তাহলে 2 আর এটা হয়ে গেল 10। যদি এ ইজ 2 ইয়ার্স ওল্ডার দ্যান বি হয়, তাহলে এর আর বি এর বয়স কত? অর্থাৎ এই যে এজটা বেরোলো, এটা আসলে কি বেরোলো, এ প্লাস বি এর ভ্যালু। আর যে তাদের ডিফারেন্সটা 2 বছর দেওয়া আছে, সেটা দেখো 2 ইকুয়াল টু এ মাইনাস বি দেওয়া আছে। তাহলে দুটো ইকুয়েশন পেয়ে গেছি, এদের দুটোকে যোগ করে দিলে দেখো এ, এখানে বি বি কেটে যাচ্ছে, আর এ যোগ করে এদিকে ধরো লিখলাম 2a, আর এটা হচ্ছে 104, তাহলে এর হয়ে যাচ্ছে 52। আর এই একটা ভ্যালু এটা যদি আমি বসিয়ে দিই এখানে 52, তাহলে বি এর যে মানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 102 মাইনাস 52, অর্থাৎ 50। তাহলে একটা 52 আর একটা 50, এই আমাদের আনসার। বোঝা যাচ্ছে এটা এজের চ্যাপ্টারের অঙ্ক। নেক্সট দেখো, দ্য প্রাইস অফ এ চেয়ার ইজ 500, একটা চেয়ারের দাম বলা আছে 500 টাকা। ইট হ্যাজ বিন সোল্ড অ্যাট 2 সাকসেসিভ ডিসকাউন্ট অফ 10% ইচ, হোয়াট ইজ দ্য সেলিং প্রাইস? দেখো ডিসকাউন্টের অঙ্ক অনেকে অনেক রকমভাবে করে। ফার্স্টে আমরা যে মেথডটা দেখব, হ্যাঁ, মেথড 1, এখানে আমরা কি করব, দেখো চেয়ারের দাম বলা আছে কত 500, ডিসকাউন্ট দিচ্ছে কত 10% করে, তার মানে 100 টাকায় 10% ছাড় দিয়ে ভ্যালু হচ্ছে কত 90 টাকা। তাহলে এর উপর আমি যদি 90/100 রেশিও চাপাই, কবার হয়েছে সাকসেসিভ ডিসকাউন্ট, 2বার হয়েছে, তাহলে এটার উপর আবার 90/100 চাপাই, তাহলে দেখো কত আসছে, 0 0 0 0 কাটলো 81 ইন্টু 5, মানে 5 আর 5 আটা 40, 40 মানে 405, আমাদের অ্যান্সার বি। আর একটা হয় যে আমি আগে টোটাল সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে কত হয়ে গেল সেখান থেকে বার করছি, তার যে ফর্মুলাটা দেখো, ডিসকাউন্ট দিচ্ছি তো তাই মাইনাস সাইন দিচ্ছি, হ্যাঁ, মাইনাস এক্স মানে ফার্স্ট ডিসকাউন্ট দিলাম, মাইনাস ওয়াই সেকেন্ড ডিসকাউন্ট দিলাম, এবার দুবার ডিসকাউন্ট দিয়েছি, এই মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100। এখানে যদি আমরা বসাই 10 করে, তাহলে দেখো কত হচ্ছে 10 মাইনাস 10 প্লাস 100/100, তাহলে এখানে -20 প্লাস 1, অর্থাৎ এটা হচ্ছে -19% ডিসকাউন্ট। এবার -19% ডিসকাউন্ট যদি এর উপর ডাইরেক্ট চাপাও, তাহলে কত আসছে দেখো 500 ইন্টু 1, 2, 81, মানে 100 মাইনাস 19 করলাম, ডিভাইডেড বাই 100 করলে কত আসছে দেখো, সেই একইভাবে 405 আনসার আসছে। ঠিক আছে, তাহলে আগে ওভারঅল ডিসকাউন্ট সাকসেসিভে কত হলো বার করে নিয়েও আমরা ফাইনাল প্রাইস বার করতে পারছি, যেটা সেলিং প্রাইস, কিংবা ডাইরেক্ট আমরা কি করছি 10% 10% করে যদি দুবার ডিসকাউন্ট হয়, এই মেথডে করলে এইভাবে আসছে। নেক্সট দেখো কি বলেছে, স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 4 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ একটা মানে যে সমুদ্রে, তো সমুদ্রে দু রকম হয়, একটাকে বলি আমরা আপস্ট্রিম, ঠিক আছে, আর একটাকে আমরা বলছি ডাউন স্ট্রিম। ঠিক আছে, আপস্ট্রিম মানে হচ্ছে স্রোতের প্রতিকূলে, আর ডাউন স্ট্রিম মানে হচ্ছে স্রোতের অনুকূলে, অর্থাৎ এমন একটা স্রোত যেটা তোমার অপোজিটে কাজ করছে, তার মানে কি তোমার স্পিডটাকে কমাচ্ছে, তখন আমরা সেটাকে বলবো আপস্ট্রিম। এমন একটা স্রোত যেটা তোমার দিকেই প্রবাহিত হচ্ছে, তাহলে কি তোমার স্পিডটাকে বাড়িয়ে দিচ্ছে, তাকে আমরা বলবো ডাউন স্পিড। এবার স্টিল ওয়াটারে বলেছে মানে হচ্ছে যেখানে কোনো রকম স্রোত নেই, ঠিক আছে, সে তেমন অবস্থায় একটা বোটের যে নিজস্ব ইঞ্জিনটা, তার যে ক্ষমতা, তাতে সে এই স্পিডে যেতে পারে।
দ্য স্পিড অফ কারেন্ট, এখানে স্রোতকে কারেন্ট বলা আছে, ইজ 1 কিলোমিটার/আওয়ার। হোয়াট ইট উইল টেক টু কভার 20 কিলোমিটার ইফ দ্য বোট মুভস ইন ডিরেকশন অফ দ্য কারেন্ট। অর্থাৎ ডিরেকশন অফ দ্য কারেন্ট মানে কি, এখানে ডাউন স্ট্রিমের কথা বলা হয়েছে, ঠিক আছে? তার মানে স্রোতের অনুকূলে গেলে কতক্ষণ সময় নেবে এই দূরত্ব যেতে। তাহলে আমাদের যে বোট আছে আর যে স্ট্রিমটা আছে, দুটোর মিলে যে টোটাল স্পিড আসছে সেটা কত, 4 আর 1 5 কিলোমিটার/আওয়ার। এবার তাকে যদি 20 কিলোমিটার ট্রাভেল করতে হয় তাহলে টাইম কতক্ষণ লাগবে? আমরা জানি কি, যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এবার আমি যদি এর নিচে 1 আছে, এবার কোনাকুনি গুণ করে দিলে কি হবে, টাইমটাকে এদিকে নিয়ে গেলাম আর ডিস্টেন্সের নিচে স্পিডটাকে নিয়ে এলাম। তাহলে ডিস্টেন্স যদি আমার বলা থাকে 20 কিলোমিটার, তাকে যদি আমি স্পিড অর্থাৎ 5 কিলোমিটার/আওয়ার দিয়ে ভাগ করি তাহলে আমাদের আনসার কত হলো, 4 ঘন্টা। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে অপশান এ। নেক্সট দেখো কি বলেছে, যে এটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ, ট্রায়াঙ্গেল ত্রিভুজ সাইন এবিসি ইজ এ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, সমবাহু ত্রিভুজ যার উচ্চতা বলা আছে যে 3√3, তাহলে এর লেন্থ কত? দেখো মানে এই একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, যার হাইট বলা আছে। এবার হাইটের ফর্মুলাটা তাহলে তোমাকে এখানে জানতে হবে, বাহু ইন্টু √3/2, ঠিক আছে, সেটা ইকুয়াল টু বলা আছে 3√3। তাহলে √3 কেটে গেল, তাহলে এর ভ্যালু কত হলো, 6 সেন্টিমিটার। ঠিক আছে, এটা ফর্মুলাটা জানতে হবে পরিমিতি চ্যাপ্টারে। হ্যাঁ, দ্য অ্যাভারেজ এজ অফ 8 teachers in a school is 40. A teacher among them died at the age of 55 years, where another teacher whose age was 39 joins them. দেখো কি হচ্ছে, এই অঙ্কটা ভালো করে বুঝবে, এটাও অ্যাভারেজ চ্যাপ্টারের অঙ্ক। একটা স্কুল আছে যেখানে 8 জন শিক্ষকের যে অ্যাভারেজ বয়স সেটা হচ্ছে 40। তাহলে এখন আমরা জেনারেল মেথডে করব, হ্যাঁ, ডেভিয়েশন দিয়ে করলে অনেক সহজে হবে, তোমরা পরে এটা করো। এখন নর্মাল নিয়মে করব, যে 8টা টিচার আছে যাদের এজ হচ্ছে 40, তাহলে 8 × 40 করলে আমরা কি টোটাল বয়স পেয়ে গেলাম। এবং তাদের মধ্যে দেখো একজন মারা গেছেন, যিনি মারা গেছেন তার এজ কত, 55, তাহলে 55টাকে বাদ দিয়ে দিলাম। আর যিনি নতুন এলেন তার বয়সটাকে আমরা কি করলাম, যোগ করে দিলাম। আচ্ছা, ওভারঅল কি আমাদের চেঞ্জ হলো টোটাল শিক্ষকের সংখ্যা? হলো না, একজন মারা গেছেন আর একজন নতুন টিচার এসেছেন, তাহলে এখনও সে আমাদের টোটাল টিচারের সংখ্যা 8ই আছে। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসছে, 32 আর এদিকে আসছে 6, 3 আর 4 1, আর এটার আগে মাইনাস আছে, ডিভাইডেড বাই 8, তাহলে 4 2 হচ্ছে 0 আর এটা হচ্ছে 3/8, তাহলে 3 × 24 আর 8 × 64, তাহলে অ্যাভারেজ এজ তাহলে কত হলো, 38। কমে গেল, কেননা কম বয়সী নতুন টিচার এসেছে। বোঝা গেল? আচ্ছা, এই অঙ্কটা যদি ডেভিয়েশন দিয়ে হয় তাহলে দেখবে তোমরা আরও সহজে হয়ে যায়, তোমরা এটা চেষ্টা করো। নেক্সট এই অঙ্কটা দেখো কি বলেছে, ইন এ স্কুল দেয়ার আর 2000 স্টুডেন্টস অ্যান্ড 40% অফ দেম আর গার্ল। তাহলে 40% যদি একটা স্কুলে গার্লস হয় তাহলে 60% নিশ্চয়ই বয়েজ আছে। তাহলে টোটাল স্টুডেন্টস ধরো 20 বলা আছে, এর 40%, তাহলে এর 40% মানে 100 দিয়ে দেখো 2 শূন্য কেটে গেলে 4 2 8, এটা হয়ে যাচ্ছে 800 জন, ঠিক আছে।
তাহলে বাকি জন তাহলে বয়েস, তাহলে 2000 থেকে 800 যদি বিয়োগ করে দিই তাহলে বাকি বেরিয়ে গেল বয়েস কত, 1200 জন। এবার বলেছে প্রত্যেকটা বয়েজের যে ফিস সেটার পরিমাণ কত, 400 করে। হ্যাঁ, আর ফিস অফ ইচ গার্ল ইজ 25% কম। অর্থাৎ একটা বয় মানে ছেলের যদি ফিস হয় 400 টাকা, ঠিক আছে, তাহলে একটা স্কুলের মেয়ের ফিস হচ্ছে 25% কম। 25% কম মানে 100 বিয়োগ 25/100, ঠিক আছে, এইভাবে করবে। তাহলে এখান থেকে 75 আসছে, তাহলে 75 আর 100 যদি কাটাকাটি করি, দেখো 25 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাহলে এটা আসছে কত, 3×25 = 75 আর 4×25 = 100, আর সামনে এখানে 400। তাহলে এক একটা গার্লসের ফিস কত, 300 করে, তাহলে এখানে 300 এলো। আর এক একটা বয়েজের ফিস কত, 400 করে, তাহলে এটা ইন্টু 400 আর এটা ইন্টু 300, ঠিক আছে। জানতে কি চেয়েছে, দ্য সাম অফ ফিস অফ বয়েজ অ্যান্ড গার্লস, তাহলে এই দুটোকে কি করে দেবে, যোগ করে দেবে। তাহলে এটা 3×8 = 24, তার পিঠে 1 2 3 4টে শূন্য, হ্যাঁ, আর 4×12 = 48, তারও 4টে শূন্য। তাহলে এটা টোটাল কত হচ্ছে, 72, আর এখানে 1 2 3 4টে শূন্য, তাহলে এটা হয়ে যাচ্ছে অপশান এ, ঠিক আছে। তাহলে বোঝা গেল, ফার্স্টে আমরা কি করলাম, যে টোটাল যে স্টুডেন্ট দেওয়া ছিল সেখান থেকে পার্সেন্টেজ দিয়ে গার্লস বার করে নিলাম, বয়েজ বার করে নিলাম। বয়েজের ফিস বলা ছিল, তার থেকে কম বলেছে যেহেতু 25%, তাহলে 100% যদি 400-র ভ্যালু হয় তার থেকে 25% কম, তাহলে 100 - 25, সেটা এলো 75 ডিভাইডেড বাই 100। 75 আর 100 কাটাকাটি করে 3/4, 400-র সাথে 3/4 গুণ করলে 300। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। এটা দেখো একটা সিরিজ দিয়েছে, ঠিক আছে, এই সিরিজটা হচ্ছে তোমার রিজনিং চ্যাপ্টারে। কি বলেছে, 3 8 15, তারপরে এর ভ্যালুটা আমাকে বলতে হবে। এইগুলো না ট্রায়াল মেথডে, হিট অ্যান্ড ট্রায়াল মেথডে চেষ্টা করবে, অনেক রকমই ভাবতে হবে যে আমার কি এটা এরকম আসছে যে 1 তার সাথে কিছু একটা গুণ করে তার সাথে অ্যাড করে, নাকি স্কোয়ার করে, হ্যাঁ, এরকম স্কোয়ার করে কিছু একটা অ্যাড করে, নাকি স্কোয়ার করে কিছু একটা বিয়োগ করে, এরকম বিভিন্ন রকম ভাবতে হবে। বা কখনো কখনো এটা রেশিও করে, মানে আমি 8/3 আবার 15/8 এরকম করে হচ্ছে, তাহলে এই রেশিওটা দিয়ে কি গুণ হয়ে হয়ে যাচ্ছে। তো আমাকে এরকম বিভিন্ন রকমভাবে ভাবতে হবে, এবং দেখবে তার মধ্যে এই কটা প্যাটার্নের মধ্যেই কিছু না কিছু একটা থাকে সাধারণত। বা অনেক সময় কি করে, সিরিজ জাম্প করে, যে এই সিরিজটা এইভাবে যাচ্ছে, ঠিক আছে, এইভাবে যাচ্ছে, আর আরেকটা সিরিজ আছে সে এইভাবে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন রকম প্যাটার্ন হয়। তো এই যে অঙ্কটা দেওয়া আছে, সেই অঙ্কটা যদি আমরা দেখি, এখানে দেখো যে ফার্স্টে আমরা বলেছে 3 আছে, তাহলে দেখো 2² - 1 যদি করি তাহলে 3 পাচ্ছি। 8 আছে, 3² - 1 যদি করি তাহলে আমরা 8 পাচ্ছি। 4² - 1 যদি করি তাহলে আমরা 15 পাচ্ছি। তাহলে এর পরে যে ভ্যালুটা আছে, অর্থাৎ 5² - 1 যদি আমরা করি তাহলে 25 - 1 কত পাবো, 24, ঠিক আছে। তো এইভাবে বিভিন্ন রকম যে প্যাটার্ন বললাম, এরকম সব রকম প্যাটার্নে ট্রাই করলে দেখবে একটা না একটাতে ঠিক মিলবেই মিলবে। নেক্সট অঙ্ক দেখি কি বলেছে, যে দ্য পার্সেন্ট প্রফিট মেড হোয়েন অ্যান আর্টিকেল ইজ সোল্ড ফর 78 ইজ টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ দ্য হোয়েন ইট ইজ সোল্ড ফর 69। অর্থাৎ কোনো একটা আর্টিকেল 78 টাকায় বিক্রি করলে যে লাভ হয় সেটা 69 টাকায় বিক্রি করলে যে লাভ হতো সেই লাভের দ্বিগুণ, ঠিক আছে। তাহলে এটাও সেলিং প্রাইস, ঠিক আছে। SP 1 যদি আমি 69 ভাবি, আর SP 2 আমি যদি
78 ভাবি, তাহলে এটাও আমার সেলিং প্রাইস, এটাও আমার সেলিং প্রাইস। কিন্তু কি প্রথম ক্ষেত্রে যে লাভ হচ্ছে, ধরো পি লাভ হয়েছে, তাহলে এটা মাইনাস পি করলাম, এই যে লাভটা হলো সেটা এই যে লাভটা পি, এই লাভটা পরের বার কি হয়েছে, ডবল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে লাভ বার করতে গেলে আমরা কি করি, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করি। তাহলে সেলিং প্রাইস যদি আমার 69 হয়, আমি যদি মনে করি কস্ট প্রাইস আমার সিপি, দু ক্ষেত্রে কস্ট প্রাইস তো সেম থাকছে, তাহলে 69 মাইনাস সিপি ইকুয়াল টু এই যে ভ্যালুটা আমাদের পাচ্ছি, এই ভ্যালুটা আর একটা ভ্যালু ধরো এটা মাইনাস সিপি, আর এই যে ভ্যালুটা দেখা যাচ্ছে এই ভ্যালুটার সাথে 2 গুণ করলে এর সমান হয়, এই ভ্যালুর সাথে 2 গুণ করলে এটা সমান হয়। তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম না, যে 69 মাইনাস সিপি, হ্যাঁ, ইন্টু 2 আলটিমেটলি কি হচ্ছে না 78 মাইনাস সিপি। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা যদি সলভ করে নিই চট করে, কি হচ্ছে, 9 দুগুণ 18, 8 হাতে 1, 6 দুগুণ 12 আর 1 13 মাইনাস 2 সিপি ইকুয়াল টু 78 মাইনাস সিপি। তাহলে সিপিটাকে ওদিকে নিয়ে গেলে হয়ে যাচ্ছে সিপি ইকুয়াল টু 0, আর এটা এসে যাচ্ছে 60। তাহলে আমাদের আনসার কত হলো, অপশান এ আনসার আমাদের 60। বোঝা গেল? তাহলে কি হয়েছে, প্রথম ক্ষেত্রে যে লাভটা হয়েছে সেই লাভটা দ্বিতীয় ক্ষেত্রে কি হয়ে গেছে, ডবল হয়ে গেছে, যেহেতু সেলিং প্রাইসটা বেড়ে গেছে। নেক্সট দেখো কি বলেছে, যে দেয়ার আর 1400 স্টুডেন্ট ইন এ স্কুল, 25% অফ দোজ ওয়্যার স্পেকটাকেলস, অর্থাৎ তারা চশমা পরে, এবং এই যে চশমা পরা স্টুডেন্টরা আছে, হ্যাঁ, তার বলেছে 27% অফ দোজ ওয়ারিং স্পেকটাকেল আর বয়েজ, অর্থাৎ টোটাল স্টুডেন্ট আমরা লিখে নেবো কত, 1400, এবং তার 25%, কি বলেছে, যখনই এরকম পার্সেন্ট কারোর একটা দিয়ে দেবে তখন আমরা আলাদা করে সেই পার্সেন্টটা কত রেশিও সেটা বার করে নেবো। তাহলে 25% মানে 1/4 রেশিও। তাহলে এটাকে যদি গুণ করে দিই তাহলে কত হচ্ছে, ভাগ করো, তাহলে 4 3 12, 2 4 5 25, 350। এবং এর বলেছে 27% অফ দোজ ওয়ারিং স্পেকটাকেলস আর বয়, এবং এর আবার 2/7 অংশ যারা আছে তারা নাকি ছেলে। তাহলে দেখো এটা কত হচ্ছে, 7 আর 35, 50 ইন্টু 2, তাহলে এখানে হচ্ছে 100 জন, তাহলে ছেলে। তাহলে মেয়েদের সংখ্যা কত, তাহলে 350 থেকে 100 তাহলে বিয়োগ করতে হবে, 350 মাইনাস 100 করলে কত হচ্ছে, 250, তাহলে 250 জন মেয়ে হয়ে গেল। বোঝা যাচ্ছে, যখনই অঙ্কে এরকম পার্সেন্টেজ দেবে তাকে আগে ডাইরেক্ট রেশিওতে নিয়ে যাবে, তারপর সেটা মেন যে সংখ্যাটা তার সাথে গুণ করে দেবে। পরের অঙ্ক, ইট কস্ট ₹1 টু photocopy a sheet of paper. However, 2% is discount is allowed on all photocopies done after first 1000 sheets. মানে প্রথমে হচ্ছে এক একটা যে মানে কপি মেশিনে, আমরা যেটাকে জেরক্স বলি, মেশিন কোম্পানির নাম, তো ওখানে কি হচ্ছে না, প্রথম 1000টা শিট যখন আমি করছি তখন কিন্তু আমার প্রাইস 1 টাকা করেই হচ্ছে। ঠিক আছে, তারপরে যখন আমি আরও বেশি করছি তখন আমার ওভারঅলের উপর 2% ডিসকাউন্ট দিচ্ছে। আমি করেছি টোটাল কতগুলো কপি, 5000 কপি, তাহলে প্রথম 1000 কপির জন্য আমার যে কস্ট সেটা 1000 টাকা, আর পরবর্তী যে 4000 কপি আমি করেছি তার উপরে আমি ডিসকাউন্ট পেয়েছি কত, 2% ডিসকাউন্ট। তাহলে 100% যদি ভ্যালু 1 টাকা হয়, তাতে 2% ডিসকাউন্ট মানে 98%-এর ভ্যালুটা আমায় বার করতে হবে। তাহলে এর উপর আমি 98% চাপালাম, সেই ভ্যালুটা আমার কত হচ্ছে দেখো, 0, 4টা 32, 2 হাতে 3, 4 নং 36 আর 3 39। এবার এই দুটো ভ্যালুকে আমি যোগ করে দিচ্ছি, তাহলে 0 2 9 4, তাহলে আমার টোটাল
কস্ট বেরিয়ে গেল। অর্থাৎ প্রথম 1000 কপির জন্য 1 টাকা করে 1000 টাকা, আর দ্বিতীয় 4000 যে কপি হয়েছে সেকেন্ড স্টেপে তার উপরে 2% ডিসকাউন্ট দিয়ে আমার টোটাল ভ্যালুটা এই দুটোকে যোগ করে এইটা এলো। বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখো কি বলেছে। এ পার্সন স্পেন্ডস 2/3 of his income and is able to save 3200 per month. His per month expenditure in, দেখো একটা পার্সন যখনই কিছু সেভ করছে আর কিছু এক্সপেন্ডিচার করছে, তাহলে দুটোর যে সাম সেটাকে আমি ইনকাম ভাবতে পারি। তাহলে ইনকাম ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, এক্সপেন্ডিচার মানে খরচ প্লাস সেভিংস, তাই তো? এবার 2/3 অফ হিজ ইনকাম, ঠিক আছে, স্পেন্ড হচ্ছে, অ্যান্ড ইজ এবল টু সেভ 3200। তাহলে আমার এক অংশ যদি ইনকাম হয়, ঠিক আছে, তাহলে তার 2/3 হচ্ছে আমার এক্সপেন্ডিচার। তাহলে এইটা হচ্ছে 2/3 রেশিও। তাহলে সেভিংস রেশিওটা কত হয়ে যাচ্ছে দেখো, তাহলে এইটার সাথে কিছু একটা যোগ করলে তবে তো 1 আসছে। তাহলে এই এক্সের ভ্যালুটা আসলে কত, 1/3। আর এই 1/3 ভ্যালুটাই আমাদের দেখো কি বলেছে, সেভ এত, হিজ পার মান্থ এক্সপেন্ডিচার জানতে চেয়েছে। তাহলে এই 1/3 ভ্যালুটাই আমাদের দেওয়া আছে 3200। আমি তাহলে 1-এর ভ্যালু কত, তাহলে এটাকে গুণ হয়ে যাবে, মানে এটা নিচে এসে উপরে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে 3 দুগুণে 6 আর 3 তিরিকা 9, 9600। এটা যেটা 1-এর ভ্যালু বেরোচ্ছে এটা কিন্তু তার ইনকাম বেরোলো, ঠিক আছে, এটা তার ইনকাম বেরোলো। এবার আমাদের তো জানতে চেয়েছে কি, তার এক্সপেন্ডিচার। তাহলে এক্সপেন্ডিচারের রেশিওটা কত ছিল, 2/3। তাহলে এর উপরে আমরা কি করব, 2/3 চাপাবো, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 0 0 ইন্টু 2, 6400। তাহলে আমরা কি হলো, আমাদের অপশান সি কারেক্ট অ্যান্সার, যেখানে আমরা এক্সপেন্ডিচার বার করলাম। বোঝা গেল কীরকমভাবে হলো, যে টোটাল ইনকাম ছিল যেটা সেটাকে 1 ধরলাম, এক্সপেন্ডিচার হচ্ছে ইনকামের 2/3, তাহলে 2/3 এখানে এলো, সেভিংসের তাহলে রেশিওটা কত সেটা পেয়ে গেলাম। তাহলে এই রেশিওটা ইকুইভ্যালেন্ট কত, 3200। তাহলে 1-এর ভ্যালু কত, 9600। আর আমরা যেটা বার করতে চাইছি এক্সপেন্ডিচার, সেটা তাহলে কত, তার 2/3 হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলেছে, যে 3জন বালক আছে, গণেশ, রাম আর সোহন, টুগেদার ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 16 days। অর্থাৎ এই যে জি, আর আর এস, এরা 3জনে মিলে যখন কাজ করছে 16 দিনে একটা কাজ কমপ্লিট করছে। গণেশ অ্যান্ড রাম টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 24 days। গণেশ আর রাম দুজনে করছে 24 দিন। যখনই এরা দুজন আলাদা আলাদা দিনে করছে, হ্যাঁ, দেখো স্বাভাবিক 3জন মিলে যদি একটা কাজ করে সে তো কম দিনেই করবে, তাই না? আর 2জন মিলে করছে একটু বেশি দিনে করছে। আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এদের কর্মদক্ষতা, অর্থাৎ নিশ্চয়ই 3জনের কর্মদক্ষতা এই অঙ্কের সাপেক্ষে বেশি 2জনের থেকে, এবং সেই কারণেই দেখো এখানে দিনটা বেড়ে গেছে যখন 2জনে কাজ করেছে। তাহলে আমরা যদি টোটাল ওয়ার্ক বার করতে চাই, এই যে ওয়ার্ক অ্যান্ড টাইমের অঙ্কগুলো কি করে বার করি, না আমরা ফার্স্টে এই যে দুটো ভ্যালু পেয়েছি এদের আমরা কি করি, না এলসিএম করি, ঠিক আছে, এলসিএম অর্থাৎ লসাগু করি। লসাগু করলে দেখো কত হচ্ছে, আমি যদি ফার্স্টে 8 দিয়ে যাই ভাবি, এইরকমভাবে লসাগু করে। তোমরা বেসিক যে ক্যালকুলেশন চ্যাপ্টার আছে দেখো, ভিডিও কিন্তু করা আছে, ওই ভিডিওটা সবার জন্যই, ঠিক আছে, কোনো পার্টিকুলার এক্সামের জন্য নয়। ওইটা তোমরা দেখে নিও, এই ধরনের ক্যালকুলেশন মেথডগুলো ওখানে কমপ্লিটলি বোঝানো আছে। তো এখানে দেখো 24 হচ্ছে, তাহলে 8 দুগুণে 16, 3 8 24, তাহলে লসাগু আসছে কত, 48। হ্যাঁ, 8 ইন্টু 2 ইন্টু 3 করলে 48। তাহলে এই যে এদের 3জনের যে এফিসিয়েন্সি সেটা বেরোচ্ছে 3, ঠিক আছে, 48/16। আর এদের দুজনের যে এফিসিয়েন্সি সেটা হচ্ছে 48/24 মানে 2।
তাহলে কমে গেল কতটা? 3 - 2 1। ওই একটাই হচ্ছে এই আমাদের এস যে আছে তার এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা, অর্থাৎ ও 1 ইউনিট কাজ করে, ঠিক আছে, একদিনে। আমাদের টোটাল কাজ কত? 48 ইউনিট। তাহলে কি বলেছে? দ্য নাম্বার অফ ডেজ সোহন অ্যালোন টেক্স টু ফিনিশ দ্য ওয়ার্ক। অর্থাৎ টোটাল কাজ যদি 48 ইউনিট হয় আর সোহন যদি 1 ইউনিট করে প্রতিদিন কাজ করে, তাহলে সোহনের কতদিন টাইম লাগবে? 48 দিনই টাইম লাগবে। বোঝা গেল? তো দেখো, এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গ্রাম পঞ্চায়েতে, এখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা করে কোশ্চেন তুলে দিয়েছে। তার মানে অ্যারিথমেটিকের যে টোটাল 11টা 12টা চ্যাপ্টার আছে, খুবই ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা থেকেই অঙ্ক আসছে। নেক্সট দেখো কি বলেছে, দ্য সাম অফ টু পজিটিভ ইন্টিজার ইজ 80 অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দেম ইজ 20, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স অফ স্কোয়ার অফ দোজ নাম্বার। এটা একটা অ্যালজেব্রার জাস্ট ফর্মুলা বেসড কোশ্চেন। আমরা সবাই জানি একটা ফর্মুলা, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের এই যে সাম বলা আছে না, তার মানে এ প্লাস বি এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 80, আর ডিফারেন্স বলা আছে সেটার ভ্যালুও দিয়ে দিয়েছে 20। তাহলে জানতে চেয়েছে স্কোয়ারের ডিফারেন্স কত, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালুটা জানতে চেয়েছে। তাহলে এটা 1600 এসে গেল, অপশান বি। এটা একদমই সহজ অঙ্ক ছিল। চলো নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট এটা আছে একটা রিজনিংয়ের কোশ্চেন। এই অ্যালফাবেট রিলেটেড যে রিজনিংগুলো আছে সেগুলো তোমরা প্রত্যেকে এই অ্যালফাবেটের যে পজিশান সেগুলোকে মনে রাখতে হবে, ঠিক আছে? তো এখানে দেখো ফার্স্টে কি আছে, জেড এক্স ওয়াই এম, তারপরে আছে ভি টি ইউ এস। তাহলে জেড কত? 26, এক্স কত? 24, ওয়াই কত? 25, এম হচ্ছে 13, ভি হচ্ছে 22, টি হচ্ছে 20, ইউ হচ্ছে 21, এস হচ্ছে 19। এবার তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, প্রতি ক্ষেত্রে এখানে দেখো কমছে কত করে, না 4 করে কমছে। দেখো 26 থেকে 22, 24 থেকে 20, 25 থেকে 21। এটা আচ্ছা ঠিক আছে, আর একটা দেখি। পরেরটা দেখো কি বলেছে, আর পি কিউ ও। দেখো আর পি কিউ আর, তার মানে এটা হচ্ছে 18, পি হচ্ছে 16, কিউ হচ্ছে 17, আর ও হচ্ছে 15, ঠিক আছে? তাহলে দেখো এখানে কত করে কমছে, 4, 20 থেকে 16 4, 21 থেকে 17 4, 19 থেকে 15 4। এটা মনে হচ্ছে ভুল আছে, ঠিক আছে, এটা ভুল আছে, এটা এস না, এটা অন্য কিছু হবে যাতে 4 কমে, ঠিক আছে? তার মানে এটা 9 আসবে। 9 মানে এটা এটা আই হবে, হ্যাঁ, এসটা আই হবে। দিয়ে তাহলে দেখো এখানে প্রত্যেক ক্ষেত্রে 4 করে কমছে, তাহলে আমাদের এই পজিশানটা কি হবে? তাহলে এই পজিশানটা কী হবে জানতে গেলে, তাহলে আমাকে এই যে সিরিজটা আছে এই সিরিজটাকে নিয়ে এগোতে হবে। তাহলে এখানে দেখো 18 আছে, তার থেকে 4 কমলে কত হচ্ছে? 14 হবে। তারপরে 16 থেকে 4 কমলে 12 হবে, 17 থেকে 4 কমলে 13 হবে, 15 থেকে 4 কমলে 11 হবে। এই যে 14, 12, 13, 11, এখানে আবার 14র ভ্যালু দেখো এন, 12র ভ্যালু এল, 13র ভ্যালু এম, আর 11র ভ্যালু কে। এটা আমাদের হয়ে যাচ্ছে অপশান সি, ঠিক আছে? আর এটা হচ্ছে ভুল আছে, এটা এটা আই হবে। তা নাহলে সিরিজটা তো ম্যাচ করছে না, না, প্রতি ক্ষেত্রে 4 করে করেই কমতে হবে, ঠিক আছে? তাহলে পরের অঙ্কটা চলো। এ শপকিপার অ্যালাউ 20% ডিসকাউন্ট অন মার্ক প্রাইস অন হিজ আর্টিকেল। অর্থাৎ মার্ক প্রাইস যা থাকে তার উপর 20% ডিসকাউন্ট করে সেল করে। ফাইন্ড দ্য মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল হুইচ হি চার্জেস 740। অর্থাৎ এর উপর যদি 20% আমি ডিসকাউন্ট দিয়েই দিই, তার মানে 100%-এর ভ্যালু যা আছে সেটাই হচ্ছে আমার মার্ক প্রাইস, তার উপর 20% কমাচ্ছি, তাহলে 100 -
কত করছি 20 ডিভাইডেড বাই 100, এই যে ভ্যালুটা বলা আছে এটাই হচ্ছে 740। তাহলে এমপি আমাকে যদি বার করতে হয় তাহলে দেখো 80/100 মানে 8/10, 8/10, তাহলে এটা যখন ওই দিকে যাচ্ছে তখন উল্টে যাবে, 740 ইন্টু 10/8, তাহলে এটা কত হলো 4, এটা 5, এটা 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 4 একে 4, 3, 4 আটা 32, 33 34 2, 4 5 20 ইন্টু 5, তাহলে কত আসছে আমাদের এটা না 5 5 25, 5 হাতে 2, আর 5 18 90, আর 2 92, তাহলে আমাদের উত্তর আসছে অপশান সি 925। তাহলে বুঝতে পারলে ডিসকাউন্টের অঙ্কগুলো কীরকমভাবে হচ্ছে, যে আমাদের যে মেইন ভ্যালুটাকে তাকে আমরা 100% ধরছি, আর যতটা ডিসকাউন্ট হচ্ছে সেই 100 থেকে কমিয়ে নিলাম অত ডিসকাউন্ট, ডিভাইডেড বাই 100, যেহেতু পার্সেন্টেজ সাইনটা তুলে দিচ্ছি, দিয়ে আমাদের যে মেইন ভ্যালু যার সাপেক্ষে বলা আছে তার উপর গুণ করছি, সেই ভ্যালুটা কত ইকুইভ্যালেন্ট টু 740। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক কি বলেছে। নেক্সট একটা পাই চার্ট দেওয়া আছে, ঠিক আছে, এই পাই চার্টের কোশ্চেনগুলো খুবই সহজ। দেখো কি বলেছে, যে একটা স্টাডি করা গেছে এবং একটা পাই চার্ট প্রস্তুত করা হয়েছে যেখানে কিনা একটা স্পোর্টস রিলেটেড কিছু এক্সপেন্ডিচার হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন রকম স্পোর্টস, ক্রিকেট, হকি, ফুটবল, টেনিস, হ্যাঁ, যে ওভারঅল যে ভ্যালুটা আছে না সেই ভ্যালুটা 100%, মানে এই যে 25 10 এগুলো যদি সব যোগ করা যায় তাহলে টোটাল যেটা আসছে সেটা হচ্ছে 100% ভ্যালু। এবার প্রশ্নে কি বলেছে দেখো, ইফ দ্য টোটাল অ্যামাউন্ট স্পেন অন স্পোর্টস ডিউরিং দ্য ইয়ার ইজ এত, অর্থাৎ কোশ্চেনে তোমাকে এই 100%-এর ভ্যালুটাই বলে দেওয়া আছে যে 15 ইন্টু 10⁻, 3 আর 3 6, যখন আমাদের এরকম বড় ফিগার এসে যায় না শূন্যর, তখন আমরা 10-এর পাওয়ার হিসাবে ঘাত হিসাবে এটাকে লিখে নিই, তাহলে তাড়াতাড়ি হয়। দেখো 6টা শূন্য আছে তাই আমি 10⁶ লিখলাম, তাহলে এই ভ্যালুটা আমার বলা আছে কত 100%। আমাকে জানতে চেয়েছে কি না ক্রিকেট খেলায় আর হকি খেলা মিলে টোটাল কত টাকা খরচ হচ্ছে, তাহলে হকি আর ক্রিকেটের যে পার্সেন্টেজ আছে দুটোকে আমরা যোগ করে দেবো। দেখো হকির পার্সেন্টেজ দেখো এখানে 15 বলা আছে, আর ক্রিকেটের পার্সেন্টেজ বলা আছে 25, তাহলে 15 আর 25 যদি যোগ করে দিই তাহলে এটা কত হচ্ছে 40%। তাহলে এই যে 100%-এর ভ্যালু আমি জানি, তাহলে 1%-এর ভ্যালু কত, 1%-এর ভ্যালু হচ্ছে 15 ইন্টু 10⁴, ভাগ হয়ে গেল 100 দিয়ে, আর 40% মানে 40 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 4 15 60, মানে 600 ইন্টু 10⁴, মানে 6 ইন্টু 10⁶, তাহলে দেখো 6 আর তার পিঠে 6টা শূন্য, তার মানে আমাদের অপশান এ হয়ে গেল কারেক্ট আনসার। বোঝা গেল। নেক্সট দেখো কি বলেছে, যে এ বি সি কাজ করছে একসাথে, তারা 550 টাকা বেতন পাচ্ছে। এ বি সি ক্যান ওয়ার্ক টুগেদার ফর 550। এই যে কাজ করার সময় যে তারা টাকা পাচ্ছে না, এই টাকাটা যখন তাদের মধ্যে ভাগ হবে তাদের কর্মদক্ষতার উপর ভাগ হবে, ঠিক আছে। তাহলে এ আর বি যদি একসাথে কাজ করে এবং তারা কতটা কাজ করে 7/11 ইউনিট কাজ করে, দ্য শেয়ার অফ সি শুড বি, তার মানে এ আর বি মিলে যদি 7/11 এত অংশ কাজ করে ফেলে, আর আমি যদি মনে করি মোট কাজ হচ্ছে 1 অংশ, তাহলে বাকি কতটা কাজ রয়ে গেল 7/11, তাহলে এটা কত হচ্ছে 4/11, এত অংশ কাজ বাকি পড়ে আছে, এবং তাহলে এই বাকি পড়ে থাকা অংশ ডিস্ট্রিবিউট হবে যে টোটাল টাকার পরিমাণটা এই অংশে, তাহলে 550 ইন্টু 4/11, তাহলে এটা কত হচ্ছে 11 দিয়ে কাটলে 50, 4 5 20, 200 হচ্ছে আমাদের আনসার।
কেমন? অর্থাৎ কি করলাম না, 7/4 অংশ কাজ এ আর বি মিলে করে ফেলেছে। তাহলে বাকি কতটা কাজ পড়ে রইলো? সেই কাজটা পড়ে রইলে 1 থেকে বিয়োগ করতে হবে, কেননা আমি ধরে নিয়েছি আমাদের টোটাল কাজ হচ্ছে 1 অংশ। তাহলে 1 অংশ থেকে আমি যদি বিয়োগ করে দিই 7/11, তাহলে পেলাম কত? 4/11 এই অংশ। তাহলে এটা টোটাল যে ভ্যালুটা তারা পাচ্ছে টাকাটা, তার সাথে গুণ করে দিলে আমি সি এর যে কাজের পরিমাণ, যেটা কিনা 4/11 অংশ, তার জন্য কত টাকা পাবে সেটা বার করে নিতে পারলাম। পরের অঙ্কটা দেখো, অনুপাত সমানুপাতের অঙ্ক। এখানে a:b এর ভ্যালু বলে দিয়েছে, b:c এর ভ্যালু বলে দিয়েছে, জানতে চেয়েছে a:c এর ভ্যালু। দেখো যখন এই ধরনের অঙ্কগুলো দেবে না, কিভাবে করবে, এটা তো এইভাবেও করা যায় যে আমি a/b জানি আর b/c জানি, তাহলে এই দুটোকে যদি আমি গুণ করে দিই, তার মানে এখানে কি হয়ে গেল, এক সেকেন্ড, দেখো এখানে a:b বলা আছে 4:5, b:c বলা আছে 10:17, জানতে চেয়েছে a:c। তাহলে a/b আমি জানি, আবার b/c সেটাও আমার জানা, কত? 10/70। এবার আমি যদি এই দুটো ইকুয়েশানকে, হ্যাঁ, জাস্ট গুণ করে দিই দুদিক থেকে, তাহলে দেখো a/b আছে আর এখানে b/c আছে, তাহলে এটা আর এটা যদি এইটা আর এটা যদি গুণ হয়, তাহলে দেখো b কেটে যাবে, তাহলে a/c পড়ে থাকছে। আর এখান থেকে 4x10/5x17, তাহলে 5 আর এখানে কাটাকাটি হচ্ছে 2, তাহলে এটা আসছে 8/17। তাহলে 8/17 অপশান বি আমাদের কারেক্ট অ্যান্সার। পরের অঙ্কটা দেখো কি বলেছে, ইফ দ্য সিম্পল ইন্টারেস্ট অন 400 রুপিস ফর 10 years ইজ 280, দেন দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। এটা আমাদের যে সরল সুদের সূত্র আছে নর্মাল, যে ইন্টারেস্ট ইকুয়াল টু কী হয় না, আসল পি ইন্টু আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট ইন্টু টি, টাইম কত বছর, ডিভাইডেড বাই 100। এবং এখানে যখন আমরা এই 280 যেটা বলা আছে সরল সুদ ইন্টারেস্ট, সেটা আমরা বসিয়ে দিলাম 280 ইকুয়াল টু প্রিন্সিপাল আমরা জানি 400 ইন্টু রেট আমরা বার করব, টাইম আমরা জানি 10 বছর, ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে আর এর ভ্যালু পাচ্ছি 0,0,0,0 কেটে গেল, হ্যাঁ, এই শূন্য কেটে গেল, আর 28কে 4 দিয়ে ভাগ করলে 7, তাহলে আমাদের আনসার এসে গেল অপশান এ 7%। নেক্সট দেখো কি বলেছে, পি স্যালারি ইজ 25% হায়ার দ্যান কিউ। অর্থাৎ আমি যদি p/q আকারে লিখি, হ্যাঁ, তাহলে 25%, আমি কখনোই বলেছি যখনই পার্সেন্টেজ দেবে তাকে আমরা কি করব, রেশিওতে কনভার্ট করে নেবো, তাহলে 25% মানে 1/4। এবার কি বলেছে দেখো, হায়ার বলেছে, কিউ এর থেকে পি এর স্যালারি হায়ার, তাহলে নিচে যেটা আছে এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে বাড়ছে কত, 1, তাহলে নিচে রইল কিউ আর বাড়লো 1, তাহলে 4-এর ওপরে 1 বাড়লে হলো 5, তাহলে 5/4। তাহলে এখন জানতে চেয়েছে যে হোয়াট পার্সেন্টেজ ইজ কিউ স্যালারি লোয়ার দ্যান দ্যাট অফ পি। তাহলে কিউটা তাহলে এর থেকে কত কম, তাহলে এবার উল্টো দিকে আসছে, দেখো পি এর স্যালারি যদি 5 হয়, কিউ এর তাহলে 4, তাহলে কিউ এর কম কত, কিউ এর স্যালারি কম হচ্ছে 1 ইউনিট, ডিভাইডেড বাই কাকে রাখবো আমরা এখানে, রাখবো হচ্ছে 5কে, ঠিক আছে, কেননা পি এর সাপেক্ষে বার করছি, ঠিক আছে। তাহলে এটা ইন্টু কত করব, 100, তাহলে এলো কত, 20%, অপশান এ। বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, ইন এ ভিলেজ পঞ্চায়েত সোসাইটি 600 নেমস আর এনলিস্টেড অ্যাজ বিলো পভার্টি লেভেল।
if 20% 600 names are enlisted at below poverty level, if 20% of the villagers are below poverty level, the total number of village, দেখো 20% of the villagers are বিপিএল, হ্যাঁ, তাহলে 20%-এর যে ভ্যালু সেটাই তো আমাদের বলে দিয়েছে 600 জন, তাই না? কেননা ইন এ ভিলেজ পঞ্চায়েত সোসাইটি 600 নেমস আর এনলিস্টেড অ্যাট বিপিএল। তাহলে আমার টোটাল যখন জানতে চাই, টোটালটা মানে হচ্ছে 100%, তাহলে এটা যদি 100% হতে হয় তাহলে একে কত দিয়ে গুণ করব? 5 দিয়ে। তাহলে এদিকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে প্রপোর্শনাটলি ওই দিকেও 5 দিয়ে গুণ করব। তাহলে আমার 100%-এর ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে? 5 6 30, 3000। তাহলে এটা হয়ে গেল অপশান ডি। তাহলে বোঝা গেল আজকে এই 25 কোশ্চেন্স ছিল পিওয়াইকিউ পঞ্চায়েতের লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল সেখান থেকে। আশা করি তোমরা টাইপ ওয়াইজ অঙ্কগুলো ভালোভাবে শিখতে পারলে অ্যারিথমেটিক চ্যাপ্টার থেকে। পরবর্তী ভিডিওতে আমরা এই যে টাইপগুলো শিখলাম, এই প্রত্যেকটা টাইপ যে চ্যাপ্টার থেকে এসেছে, এরপরে আমরা অধ্যায় ভিত্তিক এরকম 25টা অঙ্কের বা 20টা অঙ্কের সেট নিয়ে এসে ডিসকাশন করব। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর চ্যানেলে আজকে প্রথম এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কগুলো চেক করে নিও। ওখান থেকে তোমরা বিভিন্ন নোটস এবং কুইজগুলো করতে পারবে। তো দেখা হবে পরের ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও, শেয়ার করে দিও ভিডিওটা বন্ধুদের সাথে। আর চ্যানেলে প্রথম এলে এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো, কেননা এরকম হেল্পফুল নোটিফিকেশান এবং বিভিন্ন সাবজেক্টের ক্লাস আগামী দিনে একটা একটা করে আপলোড হবে, তো সেগুলো তোমরা দেখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। স্টে টিউন, কিপ লার্নিং।